সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। শেখ হাসিনা বাংলাদেশে নেই এখন 5ই আগস্টের পর। তবু বাংলাদেশের ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা, তার সমন্বয়ক এবং ইউনূসপন্থী যারা সবাই শেখ হাসিনার ভয়ে যেন একেবারে থরথর কম্পমান। তাদের যে কাজ, যে কর্ম, তাদের যে প্রতিনিয়ত তাদের যে প্রতিক্রিয়া, তাতে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেখ হাসিনার ভয়ে তারা রীতিমতো কম্পমান। তারা রাতে দুঃস্বপ্ন দেখছেন, এই বুঝি শেখ হাসিনা ফিরে আসলো, এই বুঝি শেখ হাসিনা ক্ষমতায় বসবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কেন এই কথা বলছি? বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার বাংলাদেশের যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছিল বাংলাদেশ সরকার যে কি শেখ হাসিনার বক্তব্য যেগুলো বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে, সেই বক্তব্যগুলো প্রচারে যেন নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই নিয়ে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছিল বাংলাদেশের সরকার। যেহেতু শেখ হাসিনা জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে মামলার আসামি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই তার যে বিদ্বেষমূলক বক্তব্য সেগুলো গণমাধ্যম, সামাজিক মাধ্যম বা বিভিন্ন যে ইউটিউব, ফেসবুক, এক্স হ্যান্ডেল, সেগুলোতে প্রচার করা যাবে না, মানে নিষেধাজ্ঞা যাতে প্রচার না করতে আদেশ দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এখন প্রশ্ন আসে কিছু, যে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে, এটা কিন্তু কোনো ব্যক্তি নয়, রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির শেষে এই আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এখন যে এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে আদেশটি দিয়েছেন যে শেখ হাসিনার যে হেড স্পিচ, বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না, বা যেগুলো আছে সেগুলোকেও রিমুভ করার জন্য রাষ্ট্রপক্ষ থেকে এবার হয়তো আবেদন জানানো হবে আদালতের নির্দেশটা দেখিয়ে। তখন প্রশ্ন হলো যে শেখ হাসিনার বক্তব্য বন্ধ করতে চেয়ে সরকার আদালতে গিয়েছে। আচ্ছা, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আদালত, এখানে সরকার যে সিদ্ধান্তটা নেবে এখন বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের, তার বাইরে কি আদালত, বিচার ব্যবস্থায় এমন কোনো কিছু হতে পারে? সরকার যেটা মনে করবে সেটাই তো বাংলাদেশের যে আইন ব্যবস্থা সেটাই করে দেবে, হয়ে গেল। এর জন্য আবার আদালতে যাওয়ার কি কোনো প্রয়োজন? কিন্তু সরকারি সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। বাংলাদেশের কি আইনের শাসন, বিচার ব্যবস্থা এই মুহূর্তে আছে? চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেপ্তার, তার জামিন মামলার শুনানির জন্য কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। আর যারাই দাঁড়ানোর চেষ্টা করছে বা দাঁড়াবে, একটা হচ্ছে, মানে দাঁড়াতে পারে মনে হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া হচ্ছে। একজন আইনজীবীকে মেরে হসপিটালে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে। তারপরেও মনে হয় যে বাংলাদেশে আইনের শাসন আছে, বিচার ব্যবস্থা বলে কিছু আছে। আইনজীবীদের আদালতের বাইরে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বিচারপতিকে আদালতের মধ্যে ডিম ছোড়া হচ্ছে। এখানে সরকার বা রাষ্ট্রপক্ষকে আলাদা করে আবার আবেদন করতে হবে যে শেখ হাসিনার বক্তব্য বন্ধের জন্য আবেদন করতে হবে। আসলে কি শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে সেটা কিন্তু এই যে পরবর্তীকালে যখন আইনজীবী এসে বাইরে বক্তব্য দিয়েছেন, তার মধ্যে দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেখ হাসিনাকে কী পরিমাণ ভয় পাচ্ছে এই সরকার এবং এই সরকারের পক্ষের ব্যক্তিরা। যে না, শেখ হাসিনা একটি বক্তব্য বলেছেন
যে তার একটি ফোন আলাপে যে 227টি তার বিরুদ্ধে মামলা হয়েছে, অতএব 227 জনকে তিনি মানে শেখ হাসিনা মারার লাইসেন্স পেয়ে গিয়েছেন। অতএব এই যে ব্যক্তিরা ভয় পাবে, তারা সাক্ষী দিতে পারবে না এই হুমকির জন্য, এই থ্রেটের জন্য। আবার শেখ হাসিনা একটা জায়গায় বলেছেন, একজন বলছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। শেখ হাসিনাকে বলছেন যে আপা, অন্য প্রান্ত থেকে যে আপা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে শেখ হাসিনার কণ্ঠ আর কি সেখানে শোনা যাচ্ছে কণ্ঠ থেকে যে যারা পুড়িয়ে দিচ্ছে তাদের বাড়ি নেই, কারা পুড়িয়ে দিচ্ছে। তো এই যে একটা ব্যাপার, তাহলে শেখ হাসিনার কি বলা উচিত ছিল? যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, ভালো তো পোড়াক, এটা বলা উচিত ছিল, তাই তো? মানে এই যে শেখ হাসিনার বক্তব্য হলেই হেড পিস, আর অন্যের বক্তব্য হলে সেগুলো কোনো ব্যাপার নেই। অথচ রাত দিন যেভাবে আগে দেখেছি আমরা, বা এখন বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে বক্তব্য রাখা হচ্ছে, শেখ হাসিনা বিরোধী, ভারত বিরোধী, সেগুলো সব একেবারে মানে কি ভালোবাসার স্পিচ, সেগুলো একেবারে লাভ স্পিচ, তাই না? আর শেখ হাসিনা বললেই সেটা হেট স্পিচ। বাংলাদেশের আওয়ামী লীগ পার্টি, সেই আওয়ামী লীগ পার্টি একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিটি দিয়েছেন মোহাম্মদ আলী আরাফাত, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের। তিনি বলছেন কি, যে বাংলাদেশে আইনের শাসন বিলুপ্ত হয়েছে, ন্যায় বিচার বর্তমানে এক দুঃস্বপ্ন ও উপহাসে পরিণত হয়েছে। আর কিছু বলার আছে? তাহলে বর্তমান সরকার শুধু বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে তাই না, এটি আইনি ব্যবস্থাকে নিজ সন্ত্রাসী কর্মকাণ্ডের অস্ত্র হিসাবে রূপান্তরিত করেছে। সেখানে নিয়মতান্ত্রিকভাবে আইনজীবীদের চুপ করিয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের নিপীড়ন করা হচ্ছে এবং আইন প্রতিরোধ বা সুরক্ষা প্রদানের প্রতিটি ক্ষেত্র চূর্ণ করে দেওয়া হয়েছে। তাহলে এরপরেও কি আর বুঝতে বাকি আছে যে বাংলাদেশের এই মুহূর্তে কি চলছে বলুন তো? সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ালে সঠিকভাবে দাঁড়াতে পারছে না, চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আইনজীবী দাঁড়াতে পারছে না। একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মী, সংখ্যালঘু, তাদের উপরে মানে হামলা করা হচ্ছে, মামলা করা হচ্ছে। অনেক বক্তব্য লিখেছে, যাই হোক আমি আর যাচ্ছি না, সংক্ষেপে বলছি যে এইভাবে যে বাংলাদেশে যে একটা মানে পরিস্থিতি, এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, অরাজকতার পরিস্থিতি, এইরকম পরিস্থিতি কিন্তু মানে বাংলাদেশে এর আগে কখনো ঘটেছে বলে যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা পর্যবেক্ষক, তারাও কিন্তু মনে করতে পারছেন না। এবং সেখানে ন্যায় বিচার তারপরে আশা করাই এই মুহূর্তে মুশকিল। মানবাধিকার বলে বাংলাদেশে এই মুহূর্তে মানে কি বলবো, ভাবাই মুশকিল মানবাধিকার। এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতা একটা বিবৃতি দিয়েছেন, যে বিবৃতির মূল কথা এগুলোই, যে আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থক, সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হচ্ছে, বা বাংলাদেশের আইনের শাসন বলে কিছু নেই, সেখানে বিভিন্ন যে নিয়ম নীতি, বিচার ব্যবস্থা, কোনো কিছুই সঠিক জায়গায় নেই। তাহলে এর পরে এবার বলুন তো, এর পরে যদি বলুন যে রাষ্ট্রপক্ষ আবার আদালতে যাওয়ার কি প্রয়োজন? আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রয়োজন আছে কি? সরকার যেটা চাইবে সেটাই হয়ে যাবে। এবং যেভাবে এই সরকার মানে ফ্যাসিবাদী স্বৈরাচারী মানসিকতায় চলছে এবং অসাংবিধানিক এই যে একটি সরকার, এখানে আইনের শাসন বলে কি কিছু আছে সত্যি? এবং আওয়ামী লীগের যে নেতা, তিনি কিন্তু এই কথাগুলোও উল্লেখ করেছেন যে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী এবং অসাংবিধানিক সরকারের কাছ থেকে কেউ আইনের শাসন আশা করে না। এটি এমন এক মাতাল সরকার যারা আইনের অস্তিত্ব মেনে নিজেদের কার্যক্রম পরিচালনার ভানটুকুও করে না। এই কথাগুলো কে বলছেন? আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশে, যে একেবারে কিছুই আইন ব্যবস্থা নেই। আরেকটু বলি, 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে অপরাধীদের বিভৎস স্বীকারোক্তি এবং অকাট্য সব প্রমাণ পাওয়ার পরও বিচারিক আদালত থেকে এই মামলার সকল আসামিকে বেকসুর খালাস দেওয়ার মাধ্যমে বিচার বিভাগে বিকৃতি আজ নগ্নভাবে সকলের সামনে প্রমাণিত হয়েছে। তাহলে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা, তার যে অপরাধীরা ছিল আর কি, বিচারিক আদালত যে রায় দিয়েছিল, তাদেরকে সব বেকসুর খালাস করে দিয়েছে এখন বর্তমানে বাংলাদেশের
আদালত এখন। এবং এমনকি এটা উল্লেখ করেছেন আওয়ামী লীগ নেতা, চিন্ময় দাসের মামলায় যেন আইনি সহায়তা না মেলে সে কারণে চট্টগ্রামের ৭০ জন হিন্দু আইনজীবীকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ঢাকার আইনজীবীরা হস্তক্ষেপ করার চেষ্টা করলে জামাত বিএনপির গুন্ডা প্রকাশ্যে কোনো আইনি প্রতিনিধির বিরুদ্ধে সহিংসতার হুমকি দিয়েছেন। মানে যদি ঢাকার কোনো আইনজীবীরা হস্তক্ষেপ করে তাহলে আবার জামাত আর বিএনপির গুন্ডা তারা আবার মানে কোনো আইনি প্রতিনিধির বিরুদ্ধে সহিংসতার হুমকি দিয়েছেন যদি কেউ এইটার ব্যাপারে সহযোগিতা করতে চায়। তাহলে বলুন তো এরপরে কি বলবেন যে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা এই মুহূর্তে আছে? এখন বলবেন আওয়ামী লীগ নেতা তো বলতেই পারেন, কিন্তু বাংলাদেশে কি দেখছি কি আমরা, এই মুহূর্তে কি হচ্ছে কি? ডক্টর ইউনূস সাহেব তিনি শেখ হাসিনার ভয়ে সর্বদলীয় মিটিং ডাকছেন। সেখানে আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নেই, কি করে সর্বদল মিটিং হবে? বাংলাদেশে যদি আমরা ধরি সংখ্যালঘু হিন্দু যাদের উপর এখন নির্যাতন চলছে, সংখ্যালঘু হিন্দু আওয়ামী লীগ পার্টির সমর্থক, জাতীয় পার্টির সমর্থক, বাংলাদেশের 50% উপরে এই মানুষগুলো, তাহলে আপনি 50% উপরে বাদ দিয়ে কি করে আপনি সর্বদলীয় বৈঠক করছেন বা মানে কি করে ভাবছেন যে একবারে এক কাট্টা হয়ে বাংলাদেশ আপনার পাশে আছে? আবার ধর্মীয় নেতাদের নিয়ে মিটিং করছেন, একদিকে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করছেন, আবার বিভিন্ন ধর্মের মানুষদের নিয়ে মিটিং করছেন যে না খুব এক কাট্টা বোঝাতে চাইছেন, এক কাট্টা বোঝাচ্ছেন, তাই না? শেখ হাসিনাকে এত ভয় যে একবারে শেখ হাসিনাকে ভয় দেখিয়ে মানুষকে সব এক কাট্টা, কারণ তো আপনারা তো জানেন শেখ হাসিনা ফিরলে আপনাদের কি হাল হতে পারে, কি পরিস্থিতি হতে পারে, আর সেই ভয়ে এইসব করছেন। বাংলাদেশে দেখুন তো কি আশ্চর্য ব্যাপার, বাংলাদেশের বড় বড় বক্তা, খুব ভালো ভালো বক্তব্য দেন ধর্মীয় বক্তা, মানে বিখ্যাত বক্তা মিজানুর রহমান সাহেব, খুব ভালো বক্তা, শিক্ষিত ব্যক্তি। আচ্ছা, ওনার লক্ষ লক্ষ অনুসারী আছেন, ভক্ত আছেন। বর্তমানে এর আগে তো ধর্মীয় অনেক জায়গায় এনারা যে ইসলাম ধর্মে সুদ হারাম এবং সুদের বিপক্ষে কি দারুণ অসাধারণ বক্তব্য দিতেন। এখন মিজানুর রহমান সাহেব আর কোনো জায়গায় এই ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের প্রধান হওয়ার পর থেকে কোনো জায়গায় সুদের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছেন, শুনেছেন কেউ বলুন তো? কিন্তু এর আগে অনেকবার বলেছেন। তারেক মনোয়ার সাহেব ডক্টর ইউনূসকে কি না বলেছেন, তার সুদের বিরুদ্ধে কি না ব্যাখ্যা দিয়েছেন। এখন বলছেন কোনো সুদের কথা, যে সুদ যে কত, মানে তার যে ব্যাখ্যা সেটা কি বলছেন কোনো ধর্মীয় স্টেজে তারেক মনোয়ার সাহেব, আমির হামজা সাহেব, এই বিখ্যাত ইসলামিক স্কলাররা এতদিন যেভাবে সুদের বিরুদ্ধে বলতেন এখন আর বলছেন? কারণ তারা কৌশলগতভাবে এখন সুদের বিরুদ্ধে বলতে গেলে তো ডক্টর ইউনূস ফেঁসে যাবেন, তার জনপ্রিয়তা কমে যাবে, অতএব তার বিরুদ্ধে বলবে না, বলছে না। তার মানে কি, যেটা যখন প্রয়োজন সেই রাজনৈতিক নেতাদের মতন, এখন সুদের বিরুদ্ধে বললে হবে না। ডক্টর ইউনূস ধরুন, ইনি যদি আজকে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা কোনো ব্যক্তি হতেন, এই ছাত্র জনতার অভ্যুত্থান এমনভাবে ঘটেছে যে সরকার এই জামাতি ইসলামীর যে সমর্থন না নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত যদি হতো, যে জামাতি ইসলামীর সমর্থন বাদে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা কোনো ব্যক্তি হতেন ডক্টর ইউনূস, তিনি যদি এই সরকারে বসতেন, আমি বলছি যে ধর্মীয় মঞ্চগুলো এখন সুদের বক্তব্যে তোলপাড় হয়ে যেত একেবারে। যদি এই ডক্টর ইউনূস ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে আন্তর্জাতিক যে সম্পর্ক সেটা রেখে চলতেন ভারতের সঙ্গে, এবং জামাতি ইসলামীর যে সমর্থন পিছন থেকে এটা না নিয়ে কোনো একটা সরকার প্রতিষ্ঠিত হতো, তাহলে কি হতো, ধর্মীয় প্রত্যেকটি মঞ্চে সুদের কি দারুণ দারুণ ব্যাখ্যা দিতেন একেবারে প্রত্যেকটি ধর্মীয় জায়গায়। কিন্তু আজ তারা দেবেন। আরেকটা কথা বলি, এই যে ডক্টর ইউনূস সাহেবের যিনি প্রেস সচিব আছেন, ওনাকে দেখলাম কিছুদিন আগে, মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা টিভি টক শোয়ে তিনি বলছেন যে বাংলাদেশে এত মসজিদ ছিল, তাও শেখ হাসিনা কেন আবার মসজিদ তৈরি করতে গেলেন? মানে বাংলাদেশে যে শেখ হাসিনা সম্ভবত 560টি মডেল মসজিদ নির্মাণ করেছেন, মানে অনেক টাকা ব্যয় করে 560
টি সম্ভবত মডেল মসজিদ নির্মাণ করছেন। তিনি বলছেন এত মসজিদ কেন তিনি নির্মাণ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব, দেখে নেবেন টকশোর ভিডিওটি। অথচ এই শেখ হাসিনা যদি কোনো মসজিদ না নির্মাণ করতেন তাহলে এরা নয় বলতেন, এই ধর্মীয় বক্তারা বলতেন যে দেখো দেখি শেখ হাসিনা একটাও মসজিদ নির্মাণ করেছেন বাংলাদেশে, কিন্তু এখন মসজিদ নির্মাণ করেছেন সেটারও বিরোধিতা করছেন। আর এই যে বক্তব্যটা, এই বক্তব্যটারই কাউন্টার দিতেন যদি এই জামাত ইসলামী পিছন থেকে এই সরকারের না থাকতো, যে ডক্টর ইউনূসের প্রেস সচিব তিনি মসজিদ নির্মাণের বিরোধিতা করছেন, কত কথাই দিয়ে হতো। কিন্তু এখন তো কোনো ব্যাপার নেই। মানে বাংলাদেশে এখন একটাই ব্যাপার, ভারত বিরোধী বক্তব্য দাও, শেখ হাসিনা বিরোধী বক্তব্য দাও, তাহলে সব কিছু ছাড়। আর যদি তুমি ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার কথা বলো, শেখ হাসিনা আমলে ভালো ছিলাম এই কথা বলো, আওয়ামী লীগ আমলে কি খারাপ হয়নি? আওয়ামী লীগ আমলে কি কোনো দুর্নীতি হয়নি? অবশ্যই হয়েছে। আওয়ামী লীগে কি খারাপ হয়নি? অবশ্যই হয়েছে। কিন্তু এখন সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে, সেটা কিন্তু মানুষই বলছে। বাকি আপনারা যারা ভিডিওটি দেখছেন, বাংলাদেশের স্যার, ম্যাডাম, ভাই, বোন, বন্ধুরা বা ভারতের যারা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।